দেহপ্রেম এবং দেহাতীত প্রেম, এই দ্বন্দ্বটা কিন্তু অনেক পুরনো দ্বন্দ্ব। এটা অনেক সুপ্রাচীনকাল থেকেই চলে আসছে। আমরা জানি যে প্লেটো প্রথম এই দেহাতীত প্রেম ধারণাটা প্রচার করেছিলেন। এজন্য দেহাতীত প্রেমকে বলা হয় প্লেটোনিক লাভ। আমরা করেছি বায়বীয় প্রেম। অনেকে বিশ্বাস করেন না যে দেহাতীত প্রেম বলে কিছু হয় না। যাই হোক, সেটা পরের কথা। কিন্তু এই যে দেহপ্রেম এবং দেহাতীত প্রেম, এই দুই দলেরই কিন্তু বেশ ভারী, মানে দুই দলের প্রচুর সমর্থক আছেন। এখন প্রেম, এটা তো দেহকে কেন্দ্র করেই বিকাশ লাভ করে। প্রেম তো কোনো আকাশ থেকে পড়ে না বা এরকম কোনো ব্যাপার নয়। একটা দেহ, সেটাকে কেন্দ্র করেই তার সমৃদ্ধি, তার পরিপূর্ণতা, তার বিকাশ। কিন্তু এই এই কল্পনাটা, এই ভাবনাটা, এই রোমান্টিকতাটা বিভিন্ন জন বিভিন্নভাবে দেখতে চান। যারা দেহাতীত প্রেমে বিশ্বাসী, সেখানে যেমন চণ্ডীদাস বলেছেন, রজকিনী প্রেম নিকষিত হেম, কামগন্ধ নাহি তাই। কোনো কামগন্ধ সেখানে কিচ্ছু নেই, কোনো দেহ সম্পর্কে কোনো ব্যাপার নেই, কিন্তু প্রেমের যে রোমান্টিকতা, সেটা আমাকে সমৃদ্ধি দেয়, আমাকে আনন্দ দেয়, আমাকে সুখী করে। রবীন্দ্রনাথ বলেছেন, যা পেয়েছি সেই মোর অক্ষয় ধন, যা পাইনি বড় সেই নয়, চিত্ত ভরিয়া রবে ক্ষণিক মিলন, চিরবিচ্ছেদ করি জয়। আমি যা অল্প একটু পেয়েছি, আমার সেইটাই আমাকে সারা জীবন সমৃদ্ধি দিতে থাকবে, আমার জীবনকে ভরিয়ে রাখবে, আমি সারা জীবন সুখী থাকব। একটা রোমান্টিক কল্পনার জগতের কথা রবীন্দ্রনাথ বলছেন, এবং সেই জগৎটাকে নিয়ে তিনি সুখী হতে চাইছেন। আবার একদল আছেন, তারা দেহ ছাড়া প্রেমের কথা ভাবতেই পারেন না। আমি তারে ভালোবাসি অস্থি মাংস সহ। আমি তাকে ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসার মধ্যে আমার অস্থি মাংস মানে শরীরও চাই। আমি তারে ভালোবাসি অস্থি মাংস সহ। মোহিতলাল মজুমদার এমন কথা বলছেন। এজন্য তাকে বলা হচ্ছে দেহবাদী কবি। সৃষ্টিমূলে আছে কাম, সেই কাম দুর্জয় দুর্বার। এখানেও কিন্তু দেহকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, দেহের কথা বলা হয়েছে। এবং এটা অস্বীকার করার উপায় নেই যে যেসব জৈবিক চাহিদা মানুষের রয়েছে, তার প্রথম হচ্ছে ক্ষুধা, এবং ক্ষুধার পরেই যৌনতা বা যৌন ক্ষুধা। এটা কিন্তু দুটি প্রধান কিন্তু জৈবিক চাহিদা। সুতরাং দেহগত প্রেম, এর তো বিশাল ভিত্তিভূমি রয়েছে, এবং প্রেমের যে বিকাশ, দেহ ছাড়া তার ভাবনার ভাবনা ভাবনা তো হতে পারে না, এরকমই মনে করেন অনেকেই। রবীন্দ্রনাথ ঠাকুর তার শেষের কবিতা উপন্যাসে তার যে প্রেম দর্শন, অর্থাৎ দেহাতীত প্রেম ভাবনা, সেটাকে তিনি ফুটিয়ে তুললেন। শুধু ফুটিয়ে তুললেন বললে কম বলা হবে, সেটা তিনি আমাদের মধ্যে ছড়িয়ে দিতে চাইলেন, বলা ভালো চাপিয়ে দিতে চাইলেন। তিনি বললেন যে এই প্রেম দর্শনটা আমাদের সমৃদ্ধি দিতে পারে সবচেয়ে বেশি। এই প্রেম দর্শন আমাদের সুখী করবে, আমাদের প্রেমকে বাঁচিয়ে রাখবে। আমরা যে রোমান্টিক প্রেমের কথা বলি, যে প্রেম নিয়ে আমাদের এত গর্ব, যে প্রেমের জন্য যুগে যুগে এত সাহিত্য, এত কবিতা, এত নাটক, গল্প আমরা রচনা করি, সেই প্রেম তো কোনো খারাপ কিছু নয়, সেই প্রেম তো কোনো কলুষিত কিছু নয়। সেই প্রেমের সৌন্দর্য বেঁচে থাকতে পারে এই দেহাতীত প্রেম তত্ত্বের মধ্য দিয়েই। তাহলে দেহাতীত প্রেম তত্ত্বটা কি আমাদের পক্ষে উপযোগী রয়েছে আমাদের এই জেট যুগে, এই মোবাইলের যুগে, ইন্টারনেটের যুগে, যেখানে প্রতি মুহূর্তে আমাদের হিসেব কষে চলতে হয়, এবং হিসেব কষে প্রেমও করতে হয়, অস্বীকার করে কোনো লাভ নেই। আজকালকার ছেলেমেয়েরা হিসেব কষেই প্রেম করে, সেখানে লাভ ক্ষতিটা খুব বড় ব্যাপার। সেখানে দেহাতীত প্রেম কি আদৌ একটা যুক্তিযুক্ত ব্যাপার, নাকি শুধুমাত্র একটা অলীক কল্পনা মাত্র? আমাদের কি দেহাতীত প্রেম সমৃদ্ধি দেয়? এটাই আজকের ভিডিওতে, এটাই খোঁজা হয়েছে। সেটা কি আমাদের জীবনকে সমৃদ্ধি দেয়, আমাদেরকে সুখী করে? রবীন্দ্রনাথের শিশির কবিতাকে সামনে রেখে সেই অন্বেষণ। রবীন্দ্রনাথ রোমান্টিক কবি এবং একই সঙ্গে রোমান্টিক প্রেমিক। গবেষকরা তার জীবন তন্ন তন্ন করে খুঁজছেন,
এবং তার প্রেমিকার সংখ্যা খুঁজে বের করেছেন ৫-৬ জন। আন্না তর্খর, কাদম্বরী দেবী বৌঠান, রানু অধিকারী, ভিক্টোরিয়া ওকাম্পো, হেমন্তবালা রায়চৌধুরী, অনেক প্রেমিকার কথা তারা বলেছেন। এবং রবীন্দ্রনাথ আজীবন তার যে সাহিত্য সাধনা, এটা তার ব্যক্তি জীবন থেকে খুব বেশি দূরে নয়। অর্থাৎ তিনি সাহিত্যে যা কিছু ফুটিয়ে তুলেছেন সেটা কিন্তু তার ব্যক্তি জীবন থেকেই নেওয়া, তার ব্যক্তি জীবন থেকে আহরণ। এই যে শেষের কবিতা উপন্যাস আজ আমরা সামনে রেখেছি, এবং এই শেষের কবিতা উপন্যাসে যে প্রেমতত্ত্বের কথা তিনি আমাদের দিয়েছেন, দেহাতীত প্রেমতত্ত্বের কথা দিয়েছেন, এটাকেও গবেষকরা বলছেন যে আসলে এটা কোনো কাল্পনিক ব্যাপার নয়, এটা আসলে রবীন্দ্র জীবন থেকেই উপাদানটা নেওয়া। রানু অধিকারীর সঙ্গে তার যে সম্পর্ক ছিল, রানু অধিকারীর সঙ্গে তার যে রোমান্টিক সম্পর্ক গড়ে উঠেছিল, সেই সম্পর্ক থেকেই উপাদান তিনি নিয়েছেন, এবং সেই সম্পর্কের পরিণতিটাকে তিনি তার শিল্পে, তার উপন্যাসে একটা রূপ দিয়েছেন, একটা শিল্প সৌন্দর্য দিয়েছেন। এখন এটা একটা হতে পারে যে রানু অধিকারীর সাথে তার যে সম্পর্ক ছিল, কবির যে সম্পর্ক ছিল, সেই সম্পর্ক থেকে তিনি উপাদান নিয়েছেন। কিন্তু এটা তো শুধু একটি উপন্যাসের কথা নয়, তার যে সারা সাহিত্যে ছড়িয়েছে, সমগ্র কাব্যে, নাটকে, সব জায়গায় তিনি দেহাতীত প্রেমতত্ত্বের কথা বলেছেন, এবং নিজেও ব্যক্তিগতভাবে দেহাতীত প্রেমতত্ত্বকেই গ্রহণ করেছেন বলা যায়। অর্থাৎ বিদ্যাসাগর বিধবা বিবাহ চালু করবেন, সেজন্য তিনি তার নিজের ছেলেকে বিয়ে দিলেন বিধবার সাথে। অর্থাৎ আগে তো আমাকে দেখাতে হবে, তারপরেই তো আমি অন্যের কথা বলবো। একইভাবে রবীন্দ্রনাথের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে তিনি দেহাতীত প্রেমতত্ত্বের কথা বলছেন, আসলে তিনি নিজেও ব্যক্তিগতভাবে তার জীবনকে এই তত্ত্ব সমৃদ্ধি দিয়েছেন, এটা তিনি বিশ্বাস করেন। এবং রবীন্দ্রনাথ যে সময় তার স্ত্রী মারা গেছেন, তার এমন কোনো বয়স তখন হয়নি, এতে বেশি বয়স হয়নি, তিনি আবার বিবাহ তিনি করতে পারতেন, বা সেসব কিন্তু তার জীবনে আমরা দেখি না। অর্থাৎ দেহাতীত প্রেম সম্পর্ক এটা তার জীবনকে সমৃদ্ধি দিয়েছে বলেই তিনি এই তত্ত্বটাকে বিশ্বাস করেন, এবং তার শিল্পে, সাহিত্যে, তার উপন্যাসে ফুটিয়ে তুলেছেন শেষের কবিতাতেও। রবীন্দ্র জীবনকে সমৃদ্ধি দিয়েছে, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ, যাদেরকে সকাল 10টা বাজলে অফিসে যেতে হয়, মাছের বাজারে হানা দিতে হয়, জল জমিনে চাষ করতে হয়, লোকাল ট্রেনে ব্যবসা বাণিজ্য করতে হয়, আমাদের জীবনকে কি সমৃদ্ধি দেবে এই দেহাতীত প্রেম তত্ত্ব? আদৌ কি এই বাস্তব জীবনের উপযোগিতা রয়েছে? আমরা প্রথমে কাহিনীটা জানি, এবং তারপরে এর গভীরে এর উপযোগিতা খোঁজার চেষ্টা করব। শেষের কবিতার গল্পটি মোটামুটি সবারই জানা। অমিত রায় বড়লোকের ছেলে, শিলংয়ে বেড়াতে গিয়ে লাবণ্যর সাথে দেখা হয়, প্রেম হয়, এবং সেই অমিত নিজে রোমান্টিক, কবিতা লেখে, এবং শিলং পর্বতের যে প্রাকৃতিক সৌন্দর্য, যে রোমান্টিক পরিবেশ, তার মনকে আরও বেশি মুকুলিত করে, বিকশিত করে, এবং লাবণ্যকে অসাধারণ এক রোমান্টিক দৃষ্টিতে সে অনুভব করে। প্রেম এগিয়ে চলে ছন্দে, কবিতায়, প্রাকৃতিক সৌন্দর্যে, সংলাপে, এবং দুজনে বিয়ের সিদ্ধান্তও নেয়। বিয়ের পর কোথায় বাড়ি ভাড়া নেওয়া হবে, কেমন করে ঘর সাজানো হবে, এ সমস্ত একটা পরিকল্পনা আমরা দেখি উপন্যাসে রয়েছে। কিন্তু তারপরেই লাবণ্যর মনে হয়েছে যে আসলে অমিত তাকে যে ভালোবাসে, এই ভালোবাসাটা আসলে একটা রোমান্টিক দৃষ্টির ভালোবাসা, একটা রোমান্টিক কল্পনায় অমিত তাকে এখন দেখছে। কিন্তু বিয়ের পর তখন তো আর এই শিলং পাহাড়ে তো আর সংসার হবে না, তখন কলকাতার ওই পাঁচামাচি জীবনে সেখানে সংসার করতে হবে, এবং সেই সাংসারিক জীবনের নিত্যদিনের টান পড়েনি, নিত্যদিনের একঘেয়েমিতে অমিতের হয়তো আর লাবণ্যকে তখন ভালো লাগবে না।
অর্থাৎ এখনকার যে ভালোবাসা, এখনকার যে রোমান্টিক দৃষ্টিতে দেখা, এই দেখাটা অমিত যখন আর পাবে না, এই কল্পনাটা যখন তার আর আসবে না তার মনোজগতে, তখন লাবণ্যকে তার আর ভালো লাগবে না। তখন এই ভালোবাসা ভেঙে যেতে বাধ্য। এই ভালোবাসা তখন টিকবে না। তখন কি হবে? এবং সেও তো অমিতকে ভালোবাসে, এবং তখন তো তাকেও অমিতের কাছ থেকে দূরে চলে যেতে হবে। তাহলে এর উপায় কি? তখন লাবণ্য নিজেই একটা কৌশল বের করেছে, একটা বুদ্ধি বের করেছে যে যদি আমরা দুজন দূরে চলে যাই, যদি বিয়ে না করি, তাহলে আমাদের প্রেমটা কিন্তু বেঁচে থাকবে। আমাদের এই যে শিলং পাহাড়ের সম্পর্ক, এই যে আমাদের অনুভূতি, এই যে আমাদের রোমান্টিক প্রেম, এটা সারা জীবন বেঁচে থাকবে। এবং সে তার মনের কথা অমিতকে বলে। অমিত বুঝতে পারে যে কথাটার মধ্যে কিন্তু বস্তু আছে, এটা একদম ফেলে দেওয়ার মতো কথা নয়। সত্যি তো, প্রাত্যহিক জীবনচর্চায় কলকাতার যে দৈনন্দিন জীবন, যেখানে রোমান্টিকতা আদৌ কি আসবে? রোমান্টিকতার কি অবকাশ আছে অফিস জীবনে, লোকাল ট্রেনের জীবনে, প্রতিদিনের সংঘর্ষের জীবনে? তখন কি হবে? সে লাবণ্যের মতটাকে মেনে নিয়েছে, এবং মেনে নিয়ে অমিত বিয়ে করেছে কেতকী মিত্রকে, তার অনেক পুরনো প্রেমিকা, প্রথম প্রেমিকা বলা চলে। আর লাবণ্য বিয়ে করেছে শোভনলালকে, এবং এইভাবে তারা তাদের প্রেমকে বাঁচিয়ে রাখতে চেয়েছে। কিন্তু এই তত্ত্ব, এটা কি সাধারণ মানুষের জীবনে আদৌ গ্রহণযোগ্য? একজন প্রেমিকাকে ছেড়ে দেওয়া মনস্তত্ত্বের দিক থেকে কি, মনস্তত্ত্ব কি এটাকে সমর্থন করে? এই 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 দেহাতীত প্রেম সম্পর্ক মনস্তত্ত্ব কি সমর্থন করে? ব্যবহারিক জীবনে কি আদৌ অমিত হয়ে কেউ সুখী হতে পারে? লাবণ্য হয়ে কেউ সুখী হতে পারে? বলতে বাধা নেই, এই আধুনিক জীবনেও আমাদের জীবনে দেহাতীত প্রেম ভীষণভাবে উপযোগী। দেহাতীত প্রেম আমাদের জীবনকে সমৃদ্ধি দেয়, আমাদের সুখী করে, আমাদের আনন্দ দেয়, আমাদের জীবনকে সমৃদ্ধি ভরিয়ে তোলে। এটা সত্য ঘটনা। দেহাতীত প্রেমের ব্যবহারিক দিক রয়েছে এ আধুনিক জীবনেও, এটা সত্য কথা। আসলে মানুষ সবসময় এগিয়ে গেছে, সে তো ক্রমশ মানুষ হয়ে উঠছে, সে তো প্রাণী। মানুষ তো প্রকৃতপক্ষে বায়োলজিক্যাল দিক থেকে এক প্রকার প্রাণী, কিন্তু সেই প্রাণী থেকে সে আস্তে 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 সে মানুষ হয়ে হয়ে এগিয়ে যাচ্ছে। এবং এই মানুষ হওয়াটা তা কিন্তু থেমে থেমে নেই, সে মানে এখনও সে মানুষ হচ্ছে। সে তার মনকে পরিশ্রুত করছে, এবং মন যখন পরিশ্রুত হয়ে উঠছে, তখন সে তার প্রেম জীবনকেও কেন পরিশ্রুত করবে না? তার প্রেম জীবন রূপান্তর হতে বাধ্য, এবং তার সেই রূপান্তরিত প্রেম জীবনের একটা বিশেষ মাইলস্টোন এই দেহাতীত প্রেম সম্পর্ক, দেহাতীত প্রেম। অর্থাৎ দেহপ্রেমের যে স্থূলতা, এই জৈবিক স্থূলতাকে অতিক্রম করে সে তার জীবনকে এত পরিশ্রুত করে তুলেছে যে সেই পরিশ্রুত জীবনে দেহপ্রেমটা একটা স্থূল ব্যাপার। তার জন্য এই রোমান্টিক দেহাতীত প্রেম তাকে অনেক বেশি আনন্দ দেয়, তাকে অনেক বেশি সমৃদ্ধ দেয়, সমৃদ্ধ করে, তাকে সমৃদ্ধি দেয়। সেজন্য রবীন্দ্রনাথের তত্ত্বে কিন্তু কোনো ভুল নেই। আমরা যেভাবেই বাস করি না কেন, আমরা যে জীবনকে গ্রহণ করি না কেন, সেই জীবন দেহাতীত প্রেমের উপযোগী যদি হয়, তাহলে এই প্রেম আমাদের সমৃদ্ধি দেবে। আর যদি আমরা দেহপ্রেমের সেই স্থূলতাকে অতিক্রম করতে না পারি, তখন তো প্রেমিক যদি না বলে তখন অ্যাসিড ছুঁড়ে মারা হয়, বা ওই বোমা ছুঁড়ে মারে কেউ কেউ। কেউ কেউ বোমাকে বন্দি করে পার্সেল করে দেয়, যখনই খুলতে যায় বোমা ফেটে যায়, এবং এইসব ঘটনাগুলো ঘটে। কেননা সে তখনও পশু পর্যায়ে রয়েছে,
পাশবিক চাহিদা তার মধ্যে রয়েছে, পাশবিক হিংসা প্রবৃত্তি সমস্ত তার মধ্যে রয়েছে, তাদের জন্যে এই দেহাতীত প্রেম নয়। এই সমস্তগুলো অতিক্রম করে যারা উঠেছেন, যাদের মন আরও বেশি পরিশ্রুত হয়ে উঠেছে, তখন তাদের জন্য দেহাতীত প্রেম। এবং দেহাতীত প্রেম তার একটা অসাধারণ সমৃদ্ধি দেয়। এবং রবীন্দ্রনাথ সেজন্যই এই প্রেমের কথা বলেছেন, এই প্রেমের কথা প্রচার করেছেন। তাই শিশির কবিতার তত্ত্ব কোনো ভুল নেই। দেহাতীত প্রেম তত্ত্ব যথার্থ এবং আমাদের জীবনকে সমৃদ্ধি দেয়।